দেখো, আমাদের 5 নম্বর সিকিউতে বলা হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.5 ATM চাপে সাম্যাবস্থায় আছে। তাহলে বিক্রিয়াটা বলেই দিলে সাম্যাবস্থায় আছে। এবং বলা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে টেম্পারেচার দেওয়া আছে, এটিএমটা দেওয়া আছে, চাপের পরিমাপ, মোট চাপ। AB5 AB3 B2 তৈরি করলো, সবগুলাই গ্যাসিয়াস পদার্থে আছে। এবং এ এবং বি পর্যায়ে তৃতীয় মূল সাম্যাবস্থায় বি 30% বিয়োজিত হয়, আলফা এর ভ্যালু 30%। তো এই ক্ষেত্রে আমাদের বললো AB5 এর সংকরায়ন বের করতে। সংকরায়ন আমাদের সংকরায়ন অধ্যায়ের মানে যেটা পর্যাবৃত্তিক ধর্ম, ওই অধ্যায়ের এটা। তো পর্যাবৃত্তিক অধ্যায়ের এটা AB5, আমাদের গ নাম্বার ম্যাথটা। তো এটা আমাদের যেহেতু তৃতীয় পর্যায়ের মৌল, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ফসফরাস। এবং PCl5 মূলত এটা। তো PCl5 হলে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 বলে দিছে না, 15 হলে আমরা জানি ক্লোরিন হয়, ফসফরাস হয়। তো এক্ষেত্রে আমরা এটার এই করে তুমি স্বাভাবিক অবস্থায় একবার করবা, ইলেকট্রোবিন্যাস করবা, উত্তেজিত অবস্থায় করবা। দেন ওখানে আমাদের যে sp3d হয়, এটা আমরা জানি PCl5 আর কি, এটা উদাহরণে ছিল। sp3d, sp3d এর এখানে একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল, এর মাঝে 3px 3py 3pz তিনটা আসবে, সাথে 3d একটা d অরবিটাল আসবে, তাই sp3d হবে। sp3 অরবিটাল সংকরায়ন ঘটে, এটা বলে দিবা। এবং এতটুকু আমাদের জানতে চাচ্ছে বলে সংকরায়নের ধারণা, এটা চিত্র আঁকতে হবে না, কারণ এখানে তোমার আমাদের sp2 sp3 এই তিনটা চিত্র বইয়ে দেওয়া আছে। বাকিগুলো চিত্র যেহেতু দেওয়া নাই, তাই আমাদের এটা চিত্র আঁকতে হয় না। তো তুমি বের করলে এখানে কোন সংকরায়নটা হবে সেটা। এরপরে আমাদের এদের ম্যাথ হচ্ছে আমাদের উদ্দীপকের বিক্রিয়াটার চাপ যদি এত হয়, তাহলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে। মানে আমাদের একটা চাপ দেওয়া আছে, চাপটা পরিবর্তন করে যদি তুমি এত করো, তাহলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আমাদের বিয়োজন মাত্রা দেওয়া আছে 30%, এটা বৃদ্ধি পাবে কিনা এটা জানতে চাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা আগে আলফা ধরে ম্যাথটা করব। তাহলে আমরা এখানে AB5 কিছু নাই, মানে এক অণু যদি আমাদের এখানে তোমার করা না থাকে, আহ কি বলে, যদি আমাদের সমাতিকৃত করা না থাকে, তোমাকে সমাতিকৃত করতে হবে। সমাতিকৃত করা আছে কিনা দেখো। এই জায়গায় AB5 দেওয়া আছে, এই জায়গায় AB3 দেওয়া আছে, এই জায়গায় B2 দেওয়া আছে। টোটাল এর সংখ্যা কত? একদিকে একটা, এদিকে একটা, তার মানে ঠিক আছে। B5 কত? এদিকে তিনটা, এদিকে দুইটা, পাঁচটা। তো এদিকেও পাঁচটা, এদিকে পাঁচটা, তাহলে এটা আমাদের এটা সমাতিকৃত করাই আছে আপাতত। তো এই জায়গাটাতে আমাদের এবার কিভাবে বের করবো আমরা। দেখো, এই জায়গায় আমরা ধরবো এটাকে 1, এই জায়গায় ধরবো কত, আলফা, মানে এই জায়গায় ধরবো 1, এই জায়গায় 1, এই জায়গায় 1। আহ আচ্ছা, এই জায়গায় মানে এরা আগে তোমার ডিরেক্ট ধরে ফেলছে। যদি আমি তোমাকে এই জায়গাটা থেকে বলি, প্রাথমিক অবস্থা, প্রাথমিক অবস্থায় এই জায়গায় 1, মানে একদম বিক্রিয়ার শুরুর দিকে তোমার সবটুকুই কি থাকবে, সবটুকুই তোমার AB5 থাকবে, তাই না? এরপরে না এটা বিজন হওয়া শুরু করবে। একদম শেষে গিয়ে, লাস্টে গিয়ে এটা আমাদের তারপর আলফা পরিমাণ বিয়োজিত হয়ে এই অবস্থা হবে। তো আমরা একদম প্রাথমিক অবস্থায় গণনা করছি, AB5 এর পরিমাণ 1, AB3 এর পরিমাণ 0, কারণ উৎপাদ তখন উৎপন্ন হয় নাই। B2 এর পরিমাণে 0, কারণ উৎপাদ উৎপন্ন হয় নাই। সাম্য অবস্থায় গিয়ে এটার আমাদের টোটাল, এই লাইনটা আগে লেখা উচিত ছিল, সাম্য অবস্থায় গিয়ে তাহলে এখানে আমাদের ধরি আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। তো সাম্য অবস্থায় এখানে AB5 এর অবশিষ্ট পরিমাণ থাকবে 1 - আলফা। এই জায়গায় আলফা পরিমাণ উৎপন্ন হবে, এই জায়গায় আলফা পরিমাণ উৎপন্ন হবে। যেহেতু এখানে আগে কিছু নাই, 1 2 কিছু নাই, এই জন্য আমরা গুণ করি না আর। টোটাল মূল সংখ্যা কত? তাহলে এই জায়গায় 1 - আলফা, এই জায়গায় আলফা, এই জায়গায় আলফা, টোটাল মূল সংখ্যা হয় 1 + আলফা, বের করলা। আমরা ক্যাপিয়ার সূত্র কি জানি? ক্যাপিয়ার সূত্র জানি, উপরে হবে আমাদের পার্শিয়াল প্রেশার অফ বিক্রিয়ক, নিচে হবে পার্শিয়াল প্রেশার অফ উৎপাদ। সরি, উপরে হবে উৎপাদ, পার্শিয়াল প্রেশার অফ উৎপাদ, নিচে হবে পার্শিয়াল প্রেশার অফ বিক্রিয়ক। এক্ষেত্রে দেখো, উৎপাদ হচ্ছে AB3 এবং B2। এবং পার্শিয়াল প্রেশার কিভাবে বের করতে হয় এটা আশা করছি জানো, যদিও আমি আরেকবার দেখাই দেই। পার্শিয়াল প্রেশার বের করবে তুমি এইভাবে, পার্শিয়াল প্রেশার বের করবা এইভাবে। AB3 এর পার্শিয়াল প্রেশার আমি বের করতেছি। পার্শিয়াল প্রেশার বের করার জন্য আমাদের আগে বিয়োজন ভগ্নাংশটা জানা লাগবে। বিয়োজন ভগ্নাংশ আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের টোটাল, এই জায়গাটাতে মূল সংখ্যা কত, 1 + আলফা না, তাহলে এটা হচ্ছে আমাদের 1 + আলফা হচ্ছে টোটাল মূল সংখ্যা। আমরা কার জন্য বের করতেছি? AB3 এর বিয়োজন ভগ্নাংশ বের করতেছি। এর মূল সংখ্যা দ্বারা আমরা উপরে গুণ করব, মানে আমরা 1 + আলফা কে ভাগ করতেছি তার নিজস্ব মূল দ্বারা, টোটাল মূল সংখ্যা দ্বারা। তো এই জায়গায় আমাদের AB3 হচ্ছে যার বিজন ভগ্নাংশ বের করতেছি তার মূল সংখ্যা, ডিভাইডেড বাই সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা হচ্ছে 1 + আলফা, ইনটু
মোট চাপ কত হয়? মোট চাপ আমাদের এই জায়গায় যদিও দেওয়া আছে 1.5 ATM, মানে পি ধরি আমি, তাহলে এটাই হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশার অফ বি থ্রি, ঠিক আছে, যেটাকে আমরা বলি আংশিক চাপ। তো এই জায়গায় দেখো আলফা ডিভাইড ওয়ান প্লাস আলফা ইন্টু পি বসাইছে, এটারও আলফা প্লাস ওয়ান প্লাস আলফা ডিভাইড পি বসাইছে, প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। আলফার ভ্যালু দেওয়া আছে 30%, প্রেশারের ভ্যালু দেওয়া আছে 1.5 ATM। এরপরে আমরা ক্যাপিয়ার ভ্যালুটা লাস্টে বের করব। তুমি চাইলে এই জায়গায় মানগুলো বসাই দিয়ে বের করতে পারো, কিংবা তুমি চাইলে একদম লাস্টে গিয়ে মানগুলো বসাই দিতে পারো। বের করলাম ক্যাপিয়ার ভ্যালুটা, আমাদের এই ক্ষেত্রে চাপ আসলো 0.14 ATM। এখন আমি যদি চাপ পরিবর্তিত করি, মানে ক্যাপিয়ার ভ্যালু আসছে, বি কেয়ারফুল। এই জায়গাটাতে তুমি কখনোই কনফিউজড হবে না। এই জায়গায় টিচার একটা খুব চিকনা বুদ্ধি কাটাইছে। সেটা হলো, এই জায়গায় তোমাকে যে মানটা দিছে 0.148, এই এটিএমটা কিন্তু এটার ক্যাপিয়ার সমান করে দিয়েছে, মানে এরা নিজের আগে একটা ক্যালকুলেশন করে এটা আনসারটা বের করছে। আনসার বের করে জাস্ট স্টুডেন্টসদের পাজল করার জন্য পরীক্ষার হলে এই ক্যাপিয়ের ভ্যালুটা এবং এই মোট চাপটা সমান করে দিছে। এটা দিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে সেম কোয়েশ্চেন। এখানে ক্যাপিয়ের ভ্যালু আমাদের জানা আছে, যেহেতু বিক্রিয়া একই। ক্যাপিয়ের ভ্যালু আমরা জানি আলফা স্কোয়ার পি ডিভাইডেড 1 - আলফা স্কোয়ার। এখন আমাদের বলতেছে চাপ যদি তুমি এত করো, মানে 0.148 করো, এখানে যে কোনো কিছু মান দেওয়া থাকতে পারে, ঠিক আছে। 0.148 করো, তাহলে আমাদের পরিবর্তিত আলফা এর ভ্যালু কত হবে, মানে বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে কি, এটা আমরা বের করব। তাহলে এই জন্য আমরা ক্যাপিয়ার ভ্যালু জানি, ক্যাপিয়ার ভ্যালু বের করছি 1.4 ATM। দেখো, মানে কনফিউজ হওয়ার মতো, ক্যাপিয়ার ভ্যালু এবং চাপের পরিমাণ সমান করে দিছে। এই ক্যাপিয়ার ভ্যালু আবার এখানে আমরা একই বসালাম। চাপের ভ্যালু আলফা এর ভ্যালু জানি না, বিয়োজন মাত্রা আমরা বের করতেছি। পার্শিয়াল টোটাল চাপ আমাদের 0.148 বসছে, দেখছো, এটা এবং এটা কিন্তু সেম। এরপরে আসো, এটা এটা কাটাকাটিও গেছে সুন্দরভাবে, দেখো কাটাকাটিও চলে গেছে, তাহলে শেষ, কাটাকাটি চলে গেছে, এখানে শেষ। আলফা স্কোয়ার দেন, আলফা স্কোয়ার জানো তুমি, আলফার ভ্যালু বের করলে এখান থেকে আলফা স্কোয়ার -1, আলফা স্কোয়ার এই পাশে আছে 2 আলফা স্কোয়ার হয়, দেন 1 বের করলে এই পাশে হাফ হাফ হয়ে যায়, দেন এটা রুট ওভার করলে 1/√2 হয়, যেটা ভ্যালু আসছে। তো তার মানে আমাদের আগে বিয়োজন মাত্রা ছিল 30%, এখন বিয়োজন মাত্রা 70%। মানে এটা তুমি এমনিই বুঝে যাচ্ছে, বাট সূত্র দিয়ে বের করতে হলে এভাবে বের করবা, বীজনের পরিমাণ ডিভাইডেড প্রাথমিক মোল ওয়ান ধরবা আর কি, মানে কিছু নাই মানে ওয়ান ধরবা, ঠিক আছে। তো প্রাথমিক মোল ওয়ান ধরে ডিভাইড বাই 100%, মানে এটার সাথে মূলত 100 গুণ করে দেয় এক কথায় ক্যালকুলেটার। এটা আমি এমনি দেখে বুঝতে পারতেছি যে 70%, 70.7% আর কি। আগে ছিল 30, এখন হলো 70, তার মানে আসলে অবশ্যই আমাদের বীজন মাত্রাটা বৃদ্ধি পাবে। এরপরে আমাদের কুমিল্লা বোর্ড 2022-এর একটা ম্যাথ দিছে, এই জায়গায় 80 ml আমাদের একটা পরিমাণ দিছে, যে 40 ml একটা পরিমাণ দিছে, এটা একটা ডেসিমোলার। তাহলে আমরা জানি সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার। ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলারিটি বা মোল পার লিটার, 0.1 M, ক্যাপিটাল এম। এইচে দেওয়া আছে এবং সোডিয়াম দ্রবণ দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে। এক পাত্রের পিএইচ গণনা করতে হবে, এক পাত্রের পিএইচ বের করবো আমরা। ডেসিমোলার, মোলারিটি সব দেওয়া আছে। ওকে। তো আমরা এটাকে যদি বিয়োজিত করি, আমাদের এই জায়গাটাতে আমাদের আমরা যখন কোনো কিছুর পিএইচ বের করি, পিএইচ এর সংজ্ঞা কি জানি? -লগ, পিএইচ এর সংজ্ঞা হচ্ছে -লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই না? -লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের পিএইচ এর আহ, সূত্র। তো আমাদের আলটিমেট গোল থাকে কি, সবসময় আলটিমেট গোল থাকে এখানে হাইড্রোজেনের ঘনমাত্রাটা বের করা। হাইড্রোজেনের ঘনমাত্রাটা বের করতে পারলেই আমাদের শেষ, আমাদের সূত্রে আমরা বসাইতে পারলেই কাজ শেষ। তো এই জায়গাটাতে আমাদের হাইড্রোজেন, দেখো এই জায়গায় হাইড্রোজেন হচ্ছে এটা, এই যে এটা, তাহলে আমাদের এটা ঘনমাত্রা বের করতে হবে। তো আমরা এসিডটা আমরা বের করি, এটা বিয়োজিত হবে হাইড্রোজেন আয়ন এবং অ্যানায়ন পরিণত করবে। দেন প্রাথমিক অবস্থায় এটা কনসেন্ট্রেশন সর্বোচ্চ সি ধরছে, এটা সমস্যা নেই, তুমি তোমার ইচ্ছা মতো ধরো, ওয়ান ধরতে পারো, এজ ইউ উইশ, সমস্যা নেই, সি ধরো, যেহেতু আমাদের গণমাত্রা কনসেন্ট্রেশন বোঝায় সি। এবং আমরা সূত্রও জানি কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, মূলত আমরা এই সূত্রটা জানি, কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। হ্যাঁ। তো প্রাথমিক অবস্থায় যদি কনসেন্ট্রেশন সি হয়, তার মানে একেবারে এটা জিরো হবে, এটাও জিরো হবে। তো ধরো এটা আলফা মূল বিয়োজিত হইলো, এই ক্ষেত্রে আমাদের আলফা মূল বিয়োজিত হইলো। আলফা মূল বিয়োজিত হইলে এখানে রেস্টিং কতটুকু থাকবে, সি ইন্টু 1 - আলফা। এটা হচ্ছে সি ইন্টু আলফা, এটা হচ্ছে সি ইন্টু আলফা, কারণ তুমি প্রাথমিক অবস্থায় সি কনসেন্ট্রেশন ধরে নিয়েছো। সি মানে কনসেন্ট্রেশন বোঝাচ্ছে, সেই জন্য আলফা দ্বারা গুণ হচ্ছে, হ্যাঁ। তো এই জায়গাটাতে আমাদের তুমি এটা হচ্ছে গণমাত্রা, গণমাত্রা কিন্তু দেওয়াই আছে এই জায়গায় 0.1 মোলার, যেটাকে আমরা সি ধরেছি আর কি আলটিমেটলি। তো আমাদের কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এই সূত্রটা আমরা
পড়ে আসছিলাম আলফা স্কোয়ার সি, আলফা স্কোয়ার সি, কিংবা এটাও তুমি আমরা ডিরেক্ট পড়ে আসছিলাম আসলে এটা আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি, ওই যে বিজন মাত্রা পড়ার সময় আর কি, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি, বিজন মাত্রা পড়ার সময় এই সূত্রটাই পড়ে আসছিলাম। এটা আসছে মূলত এটা থেকে, আলফা ইজ ইকুয়াল কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তোমার ইচ্ছা, তোমার যেটা মনে রাখো। এখানে তোমাকে কে এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, এবার তুমি বের করো আলফা ইজ ইকুয়াল টু 1.8 ডিভাইড বাই 0.1, এখন এটা। আচ্ছা, তো এই জায়গাটা থেকে আমরা বের করলাম কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তো দেন আমরা এই ক্ষেত্রে আলফার ভ্যালু জেনে গেছি, এখন আমাদের আলফার ভ্যালু জানা আছে, আলফার ভ্যালু বা বিয়োজন মাত্রা হচ্ছে এত হয়। ওকে, তো বিয়োজন মাত্রা আলফার ভ্যালু বের করলাম, দেন আমরা গণমাত্রা সি এর ভ্যালু 0.1 হয়। তো হাইড্রোজেন আয়নের গণমাত্রা দেখো, হাইড্রোজেনের গণমাত্রা সমান কি জানো, এই যে এখানে সি এ ইন্টু না, সি আলফা না, সি আলফা, সি আলফা, হাইড্রোজেনের গণমাত্রা সমান কি সি আলফা। আমাদের টার্গেট পয়েন্ট পয়েন্ট কিন্তু এটা। তো এই জায়গাটাতে আমরা হাইড্রোজেনের ঘনমাত্রার জায়গায় সি আলফা বা আলফা সিটা বসাই দিছি। এরপরে আলফার ভ্যালু তুমি জানো 0.0134, সি এর ভ্যালু তুমি জানো 0.1 মোলার, বসাই দিলে চলে আসছে আমাদের পিএইচ এর মান। তো এই কোয়েশ্চেনটা একদম বর্তমানে এটা তোমার বলা যায় ট্রেন্ডিং একটা কোয়েশ্চেনের মতো। আমাদের ঘনমাত্রাটা দেওয়া আছে, পিএইচ সবসময় বের করতে হতে পারে। এটার একটাই উপায়, তুমি বেশি কিছু না, সব ক্ষেত্রে একই, ডিসোসিয়েট বা বিয়োজিত করবা আগে, সি ধরবা, আলফা কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সিটা বসাবা, আলফা বের করে জাস্ট সুন্দরভাবে এই জায়গায় সূত্রটা আমাদের আলফা সি বা যেটা আসে হাইড্রোজেন ঘনমাত্রা ওটা বসাই দিবা, শেষ। কখনো যদি বলে পিইউএইচ বের করো, এখান থেকে 14 বিয়োগ করে দিবা, 14 থেকে বিয়োগ করলে যেটা আসে ওটা হচ্ছে পিইউএইচ এর মান। এবার আসো, আমাদের দুটা পাত্র কিন্তু দেওয়া আছে, তো আমাদের বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দুটা পাত্র মিশ্রিত করে এখানে কি করতে, কিছু একটা করতে হয়। তো এখানে আমরা এ এবং বি পাত্রের মিশ্রিত দ্রবণে, তার মানে আমরা দুটা পাত্র মিশ্রিত করলাম, এসিএল যোগ করলে, আমরা এখানে আবার এসিএল যোগ করার কথাও বলেছে, পিএইচ এর পরিবর্তন গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো, তাহলে পিএইচ এর পরিবর্তন হবে কি, বা আমরা জানি অবশ্যই হবে এই ক্ষেত্রে, যেহেতু এসিএল আমাদের একটা তোমার এসিটিকিয়া। তো কি কতটুকু হবে এটা আমাদের বের করতে হবে, তাহলে আমাদের এখানে এ পাত্রে কতটুকু দেওয়া আছে দেখো, এ পাত্রে হচ্ছে 80 ml ডেসিমোলার, তার মানে 0.1 মোলার। এখানে হচ্ছে 40 ml, তাও ডেসিমোলার, মানে 0.1 মোলার। তাহলে আমরা এটা একটু দেখি। আমরা জানি আমরা বিটাকে এস দ্বারা গুণ করে দিই, মানে এস বি, এই যে আমি যে মূল সংখ্যা আমরা জানি এস বি, ওইটি। তাহলে আমরা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের এস। তো আমরা 80 ml 0.1 মোলার এই যে এসিডটা, যেটাই বলো, ওটা আমরা বি এর সাথে এ গুণ করে দিবি সব সময়। এবং সবসময় মনে রাখবা, এটা গুণ করে দেওয়ার পরে আমরা সবসময় 1 মোলারিটিতে পাই, আনসারটা সবসময় 1 মোলারিটিতে পাই, এই জায়গায় 1 মোলার লিখবা সবসময়, 1 মোলার, মানে এটা এবং এটা গুণ করে দেওয়ার ফলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1 মোলার। কারণ আমরা আসলে মোলারিটি দিয়ে বের করতেছি, এটা মোলারিটির সূত্র দিয়ে বের করতেছি, মোল সংখ্যার সূত্র দিয়ে বের করতেছি, মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু এসবি না, এন ইজ ইকুয়াল টু এসবি দিয়ে বের করতেছি, তো সূত্রটা সেজন্য। তো এই জায়গাটাতে 1 মোলার, 1 মোল আমরা জানি যেখানে দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে আমাদের 1 মোলার দ্রবণ না। মানে এটা যদি তুমি ডেফিনেশন দিয়ে বুঝতে চাও তাহলে এভাবে বুঝাইতে হবে যে আমরা জানি 1 মোল যতখানে দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে তার 1 মোলারিটি। মানে 1 মোলারিটির সংখ্যা কি, 1 মোল যেই দ্রবণে দ্রবীভূত থাকবে, যেই দ্রবণে দ্রবীভূত থাকবে 1 মোল, সেখানে সেই মোলারিটি পাবো, সেটা হচ্ছে তার 1 মোলারিটি। তো ডেসিমোলার থেকে ঘনমাত্রা 0.1 মোলার, এটা তো মুখস্থ। দেন আমরা এটা থেকে এটা দ্বারা গুণ করে দিলাম, এন ইজ ইকুয়াল টু এস বি, এস বি দ্বারা সূত্র গুণ করে দিলাম। দেন আমাদের 1 মোলার এটা পাইছি, দেন আমরা এটার ভলিউম পাইছি 4 ml, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এতটুকু আসছে। বি পাত্রের দ্রবণে সেম কাজ, এখানে এটা দ্বারা গুণ করে দিয়ে 4 ml, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড পাইলাম। আচ্ছা, এই জায়গাটাতে খেয়াল করো, আমাদের এই জায়গাটাতে এরা আমাদের অ্যাসিড এবং ক্ষারটাকে একই করে ফেলছে, যদিও এটা ঠিক না। এই জায়গাটাতে আমাদের একটা কথা লেখা উচিত ছিল যে আমাদের এটা এক অম্লীয় ক্ষার, এবং এটা হচ্ছে এক অম্লীয় ক্ষার, এটা হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড, মানে এক ক্ষারকীয় অম্ল, এটা উল্লেখ করলে ঠিকঠাক হয়ে যেত। আচ্ছা, তো এটা তুমি সমস্যা নেই, হাইড্রোজেন আয়োডাইড লিখতে পারো। তো এই জায়গাটাতে এবার তুমি এ এবং বি পাত্র যোগ করলা, এবং বি পাত্র যোগ করলে স্বাভাবিকভাবে তুমি একটা সব সময় পানি উৎপন্ন করবা, যে কোনো ভাবে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তো দেখো, বিক্রিয়াটা তোমাকে মুখস্থ করতে হবে না, বিক্রিয়াটা সবসময় আইডেন্টিক্যাল বিক্রিয়া হবে। মানে এখানে তোমার হাইড্রোজেনের দিকে যেটা দেখতে পাবো, ওয়ে যেটা দেখতে পাবো, এটা ইয়ে করে তুমি পানি গঠন করে ফেলবা, বাকি যেটা আছে এখানে এ আছে, এখানে সোডিয়াম আছে, সোডিয়াম একে আলাদা করে লিখো, শেষ। এটা আমাদের বিক্রিয়া হয়। তাহলে আমি বিক্রিয়া করে এটা পাইলাম। দেন এখানে 1 মোল এইচ এ থেকে আমি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে 1 মোল এইচ এ বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে,
এখন তোমাকে এই জায়গায় ওই যে ইয়া করতে হয় নাই, আমাদের সমাধিকিতে করতে হয় নাই, কারণ সমাধিকিতে অটোমেটিক্যালি হয়ে গেছে। কিভাবে? হাইড্রোজেন একটা এদিকে, এদিকে হাইড্রোজেন একটা, এদিকে হাইড্রোজেন দুইটা এস টুতে, এদিকে অক্সিজেন একটা, এদিকে অক্সিজেন একটা, এদিকে একটা, এদিকে একটা, অটোমেটিক্যালি আমাদের এক্ষেত্রে হয়ে গেছে বিধায় কোনো চেঞ্জ হয় নাই, মানে তোমাকে আর করতে হয় নাই। বাট যখন তুমি ম্যাথটা করবা, অবশ্যই মনে রাখবা যে এখানে আমাদের সমাধান করে তোমাকে ম্যাথটা আগাইতে হবে। এসিড বেসের তুমি পিএইচ নির্ণয় যত ম্যাথ আছে, ক্যাপিক অ্যাসিড ম্যাথগুলা সবসময়। তো এখানে দেখো এক মোল বিক্রিয়া করতেছে এক মোলের সাথে, আমরা এটা লিখলাম। দেন এক মোল এইচ বিক্রিয়া করে 4 ml এর সাথে, মানে এই জায়গাটা থেকে তোমার এই লাইন লেখার পরে দেন তুমি বলতে পারবা যে আমাদের 4 ml বিক্রিয়া করে 4 ml, 4 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ওকে, আসো। এখন তোমাকে এইচ এর পরিমাণ কতটুকু দেওয়া আছে, আমাদের মিশ্রণ অবশিষ্ট এইচ এর পরিমাণ। এইচ এর আমাদের এক্ষেত্রে উম, পরিমাণ দেওয়া আছে 80 ml, 4 ml, কত আসছে এটা? আচ্ছা, এই জায়গাটাতে আমাদের ভুল হয়েছে, হ্যাঁ। এখানে এই জায়গাটাতে 8 ml হবে, ঠিক আছে। এই জায়গাটাতে কত হবে আনসার, তুমি গুণ করে দেখো ক্যালকুলেটরে। এই জায়গাটা আনসার হবে 8, এখানে 4 লিখছে, হ্যাঁ। এই যে কত হবে, এই জায়গা হবে 8 ml, ওকে। 8 ml, 80 এর সাথে 0.1 গুণ করলে আমরা জানি 8 হয়। আর এটা ঠিক আছে, 40 এর সাথে 0.1 করলে 4 হয়। তো এই জায়গাটাতে দেখো তুমি হাইড্রোজেন এইচ এ কতটুকু পাইছো। এইচ এ এটা এইচ এ হবে, হ্যাঁ। এখানে একটা টাইপিং মিস্টেক করছে, এইচ এ। তো এই জায়গাটাতে তুমি হাইড্রোজেন এ 1 মোলারের 8 মোল পাইছো এক কথায় ধরতে গেলে। আর এখানে তোমার যে 4 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, 4 অণু 4 ml এইচ এ কে প্রশমিত করে ফেলবে। তার মানে অবশিষ্ট আমাদের থাকবে 8 - 4 এত ml 1 মোলার, আমাদের অবশিষ্ট থাকবে। এবার তুমি নিশ্চিন্তে বলতে পারো এই জায়গায় যে দ্রবণটা পাবা সেটা হচ্ছে এসিডিক। আমাদের অনেক ম্যাথের আনসার এতটুকুই হবে যে তোমাকে বলবে যে মিশ্রণের পিএইচ কত, বলবা নিঃসন্দেহে এটা হবে আমাদের এসিডিক, কারণ এই যে একটা এসিড আমরা বলতে পারি যে এতে হাইড্রোজেন আছে। এখন আমাকে আবার বললো এখানে তুমি এবার কি যোগ করবা, HCl যোগ করবা। এখানে HCl যোগ করবা, HCl যোগ করলে আমাদের কি চেঞ্জ হবে। তো আপাতত আমরা পিএইচটা বের করতে পারি, যদিও আমাদের এখানে পিএইচ এর পিএইচ পরিবর্তন গাণিতিক ভাবে বিশ্লেষণ, গাণিতিক যেহেতু বলছে পিএইচ এর পরিমাণটা আসলে বের করা যৌক্তিক। পিএইচটা বের করো। তাহলে এখানে উৎপন্ন লবণ NaA, দেখো আমরা জানি এক্ষেত্রে লবণকে এই জায়গায় এখন ম্যাথটা ক্ল্যারিফাই করছে এরা। আগে সিকিউতে এগুলো ক্ল্যারিফাই ছিল না। এই জায়গায় দেখো উৎপন্ন লবণকে আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এই জায়গায় লবণ হচ্ছে এটা, লবণ হচ্ছে আমাদের এটা। এখন দেখো এই জায়গাটাতে আমাদের লবণের পরিমাণ এত ml 1 মোলার, হ্যাঁ এটা ml হবে, ml 1 মোলার। কেন ml 1 মোলার লিখছে এই জায়গায়, এবার আমি ক্ল্যারিফাই করে দিই। দেখো এই যে আমাদের তোমার 1 মোল এইচ এই জায়গাটাতে খেয়াল করো, মানে বিক্রিয়াটাতে খেয়াল করো। 1 মোল এইচ এ সমান 1 মোল NaA, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 1 মোল NaA। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যত মোল বিক্রিয়া করতেছে, ঠিক তত মোলই সোডিয়াম উৎপন্ন হচ্ছে। এখানে যত মোল বিক্রিয়া করতেছে তত মোলই উৎপন্ন করতেছে। যেহেতু এখানে ভলিউমের পরিমাণ সেম, আলটিমেটলি এদের ঘনমাত্রাও আমরা সেম বলতে পারবো, বুঝে গেছে। সেজন্য এই জায়গায় যেহেতু আমাদের এর ঘনমাত্রা তোমার আসছে 4 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তুমি নিঃসন্দেহে বলতে পারবা এই জায়গাটাতে আমাদের যেটা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, তুমি নিঃসন্দেহে বলতে পারবে এখানে আমাদের যেটা লবণ আসছে এটারও 4 ml হবে। তো আমরা লিখলাম সেটা 4 ml 1 m হয়। তো এই ক্ষেত্রে আমরা জানি লবণ অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, এবং আমাদের হ্যান্ডারসন হাসেলবাগ সমীকরণ হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লবণ বাই অম্ল। তো লবণ বাই অম্ল এই ক্ষেত্রে আমাদের দেখো এটা আমাদের অম্লের যে আমাদের অম্ল কতটুকু অবশিষ্ট থাকে, 4 ml না, এখানে অম্ল কতটুকু অবশিষ্ট আছে, 4 ml। তার মানে এটাও 4 ml, আবার দিকে লবণের পরিমাণ পাইছি 4 ml, এটা এটা ভাগ করলে আনসার কত হয়, 1 হবে। হ্যান্ডারসন হাসেলবাগ সমীকরণ অনুযায়ী পিকে প্লাস লবণ বাই পিকে এর ভ্যালু কত, পিকে এর জন্য আমরা পিকে ইজ ইকুয়াল টু মাইনাস লগ কে লিখতে পারি, আমরা জানি পিকে সূত্র হচ্ছে মাইনাস লগ কে। দেন এটা লগ 1 হয়, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, ক্যালকুলেটর করে দেখবে লগ 1, বা পুরোটা তুমি ক্যালকুলেটর করে ফেলতে পারো। লগ 1 এর ভ্যালু আসে 0, এই ক্ষেত্রে আমরা পিএইচ পাচ্ছি এত।
এটা হচ্ছে আমাদের ফাইনাল একটা অ্যান্সার পিএইচ এর ভ্যালু নির্ণয়ের জন্য। এখন তোমাকে এতটুকুতে শান্ত থাকতে বলে নাই এরা, তোমাকে বলছে আবার তুমি এখানে এসসিএল যোগ করবা। ঠিক আছে, আমি এসসিএল যোগ করলাম, সমস্যা নাই। এখানে আমি এন এ এ এটা আয়নিত করবো, মানে এখানে তোমার তুমি উৎপাদে কি পাবা আলটিমেটলি এন এ এ, যেটা একটা এসিডিক, যেটা একটা কি এসিডিক লবণ আর কি। কারণ আমরা এখানে এসিডিটি বেশি পাইছি, এই জন্য পিএইচ 7 থেকে কম। তো এটা বিয়োজিত হয়ে আলটিমেটলি সোডিয়াম আয়ন এবং অ্যানায়নে পরিণত হবে। হাইড্রোজেন এইচ এ এসিডটা আমরা জানি এটা তোমার আয়নে পরিণত হয়ে এইচ এ দিবে আমাদের, যেহেতু অবশিষ্ট এইচ এ থাকবে। দ্রবণে সামান্য পরিমাণ এসিএল যোগ করলে অ্যাসিড হতে উৎপন্ন এ এইচ এর বাফার দ্রবণের সাথে অ্যানায়ন যুক্ত হয়ে দুর্বল অ্যাসিড এইচ এ উৎপন্ন করবে। ঠিক আছে, এখানে আমাদের যে এন এ এর এ মাইনাস আছে, অ্যাসিডের এইচ এ বিক্রিয়া যোগ যখন আসবে তখন আমাদের এখানে এইচ এ বা এইচ এ অ্যাসিডটা তৈরি করবে। এইচ অ্যাসিড তৈরি করবে, যেটা আসলে দুর্বল অ্যাসিড, পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, যেহেতু এখানে আমাদের এটা দুর্বল অ্যাসিড ফর্ম হচ্ছে, তাই অ্যাসিডের কোনো পিএইচ পরিবর্তন হবে না। মানে এটা তুমিই বুঝতে পারছো আসলে এই জায়গাটাতে আমাদের কি চেঞ্জ হবে না হবে। মানে তুমি বাফারের সংজ্ঞাটা একটু মনে করার চেষ্টা করো। বাফার সমান কি ছিল? কোনো ক্ষারীয় বাফার কি ছিল? কোনো দুর্বল ক্ষারের সাথে, কোনো ক্ষারের সাথে যখন ক্ষারকীয় লবণ যোগ করা হয়, যেটা পাই সেটা হচ্ছে ক্ষারকীয় বাফার। অম্লীয় বাফারের সংজ্ঞা কি ছিল? যখন কোনো অম্লের সাথে অম্লীয় লবণ যোগ করা হয়, তখন যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অম্লীয় বাফার। এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় অম্ল আছে হচ্ছে আমাদের এইচে অবশিষ্ট আছে এতটুকু, তোমার দ্রবণে এইচে অবশিষ্ট আছে। এখন তোমার লবণ হিসেবে তুমি আবার এন এ একে পাচ্ছ, তাহলে অ্যাসিড প্লাস লবণ ইজ ইকুয়াল টু বাফার। তার মানে এখানে তুমি যদি কোনো অ্যাসিড দাও, শক্তিশালী অ্যাসিড হোক সেটা, ওখানে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। পিএইচ এর ক্রিয়াটা তোমাকে মূলত এই জায়গায় একটু করে বর্ণনা করে দিলেই চলবে। বুঝতে পারছো? বেশ বড় কিন্তু এই ইয়েটা, বুঝে গেছে? জি বুঝতে। ওকে, এগুলা নিজে একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবা। এখন বুঝতেছো ঠিক আছে, বাট এগুলা খুবই লং লাস্টিং না। একটু পরে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। নিজে একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবা, হাতে লিখবা, না দেখে করবা, তাহলেই পারবে একমাত্র। পরীক্ষার হলে গিয়ে নাহলে কলমটা একদম পজ হয়ে যাবে, আটকে যাবে। কখনোই এরকম হয় না যে আমি একবার বুঝাই দিলাম তুমি দেন পরীক্ষায় গিয়ে এটা এক্সিকিউশন করতে পারবা, এটা কখনোই হয় না। তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আসো, 22 সালে একটা কোয়েশ্চেন আসছে, এ দ্রবণের পিএইচ, আমরা জানি পিএইচ এর ম্যাথ অনেক বেশি দেয়। মোলারিটি দেওয়া আছে মানে আমি পিএইচ বের করতে পারবো। এইচ এ দেওয়া আছে, স্যার এটা ম্যাটার দিয়ে কি করলো, এটা তো এমনি বের করতে, এক লাইনে বের করতে পারবো, এটা তো এমসিকিউ তে দেওয়ার কথা ছিল। মানে তোমাকে একদম দিয়েই দিছে। আমরা জানি লগ ইজ ইকুয়াল টু মাইনাস হাইড্রোজেনের ঘনমাত্রা, মানে এই জায়গাটাতে একটু আবার ঘুরাই ফেলছে। আমরা জানি পিএইচ এর সংখ্যা কি, মাইনাস লগ হাইড্রোজেনের ঘনমাত্রা, তাই না? হাইড্রোজেনের ঘনমাত্রা। তো এই হাইড্রোজেনের ঘনমাত্রা সমান এই জায়গায় কি পাইছো তুমি? এই যে কেসি আলফা সি না, এখানে আলফা সিটা ডিরেক্ট বসাই দিছে, মানে এক্ষেত্রে আমাদের মাইনাস লগ হাইড্রোজেনের ঘনমাত্রা। আচ্ছা আচ্ছা, হাইড্রোজেনের ঘনমাত্রাকে এখানে আমাদের রুট ওভার, এই যে এই জায়গাটাতে রুট ওভার কেসি দ্বারা প্রতিস্থাপন করে দিছে। হ্যাঁ, এই জায়গায় আমাদের মানে এই জায়গাতে আমরা ভ্যালু বের করলাম মূলত। এই জায়গায় দেখো, আমি যদি কে এ ইজ ইকুয়াল টু কি সূত্র জানি, আলফা স্কোয়ার সি, তাই না? তো এই জায়গাটা থেকে যদি আমি আহ হাইড্রোজেন আলফা 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 হাইড্রোজেন, আচ্ছা, এই জায়গাটা থেকে আলফা স্কোয়ার সি, মানে এটা এভাবে করলেই বেটার আসলে, কারণ সি এ মানে ঘুরে ফিরে একই, বাট একটু তোমাকে ঘোরায় নিয়ে আসতে হবে যে এই জায়গায় হাইড্রোজেনের ঘনমাত্রা সমান সি আলফা তুমি বের করছো, এবং যেহেতু তুমি এখানে ডিরেক্ট আলফার মান বের করে এটা বসাইছো, রুট ওভারটা এই জায়গায় হয়ে গেছে একবার, তাই তুমি এখানে রুট ওভারটা বসাও নাই, রুট ওভারটা আর বসাও নাই। বাট এই জায়গায় তুমি আলফা এর ভ্যালুই বের করো নাই, রুট ওভারের কাজ সারো নাই, তাই কেন তুমি রুট ওভারটা বসাইছো। তোমার যদি এটা খুবই কনফিউজড হয় যে আমি কিভাবে করব, তাহলে তুমি এভাবে প্রথম থেকে একটু করে আসো, সেম ম্যাথ, সেম ম্যাথ একেবারে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তোমাকে দেওয়া আছে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মানে সি এর ভ্যালু তোমাকে দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে। এই যে আলফার মানে কে এর ভ্যালু দেওয়া আছে, এক্ষেত্রে কে এর ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া নাই। আগে আমাদের কে এর ভ্যালু তোমাকে এই যে হ্যাঁ, কে এর ভ্যালু দেওয়া আছে, এই জায়গাটাতে কে এর ভ্যালু দেওয়া আছে, একই ম্যাথ। তো আলফার ভ্যালু তোমাকে বের করতে হবে, এই জায়গায় আলফার ভ্যালু দেওয়া ছিল না, দেন আলফার ভ্যালু বের করে তুমি ম্যাথটা করতে পারবে। একই ম্যাথ, এই যে হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া ছিল, তোমাকে কে এর ভ্যালু দেওয়া ছিল, এখানে কনসেন্ট্রেশন ঘনমাত্রা দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে। সেম প্রসিডিউর করিও, এখানে শর্টকাট করতে গেলে আবার মাথা গোলায় যাবে। এরপরে আসো,
সি পাত্রের দ্রবণ মিশ্রিত দ্রবণ হলে কি রূপ হবে, মানে আগের মানে ম্যাথ গুলাই মূলত এখানে আমাদের এটা মানে এখানে ঝামেলা হলো কি জানো, এই জায়গাটাতে তোমাদের প্রতীকী মৌল দেয়, প্রতীকী মৌল দিয়ে আমাদের একটু এরা নার্ভাস করার চেষ্টা করেছে। সচরাচর আমরা যে বিক্রিয়াগুলো লিখি ওরকম হবে না, বিক্রিয়াগুলো তোমাকে বুঝে বুঝে লিখতে হবে, সমতাকৃত সহ তোমাকে সব বিক্রিয়া বুঝে বুঝে লিখতে হবে। তো সমস্যা নাই, এই জায়গায় আমরা মিশ্রিত করব, মিশ্রিত করে এটা বোঝা যাচ্ছে যে অম্লীয় ক্ষার, এটা বোঝা যাচ্ছে এক ক্ষারকীয় অম্ল, তাই কোনো ঝামেলা নেই, পরীক্ষায় এরকমই দিবে। এ প্লাস বি হলে আমাদের মিশ্রণটা প্রকৃতি, প্রকৃতি মানে কি অ্যাসিডীয় নাকি ক্ষারীয়, আগের মতোই আগের সিস্টেম। তোমার এ পাত্রের দ্রবণের সাথে তুমি এস বি সূত্র দিয়ে কি করবা, এই জায়গায় এস এর সাথে বি এর গুণ করবা, যেটা পাবা সেটা হচ্ছে 1 ml দিয়ে পাবা, 1 মোলারিটি দিয়ে পাবা। দেন বি পাত্রের জন্য এটা বের করলা। দেন এখন কথা হচ্ছে, দেখো খেয়াল করো, এই জায়গায় তুমি পাইলা 9 ml, এই জায়গায় তুমি পাচ্ছ 3.5 ml। তো এটার এখন বোঝার বিষয় হচ্ছে এটা এক অম্লীয় ক্ষার, এটা এক ক্ষারকীয় অম্ল, এটার জন্য আমাকে এখানে 2-3 লাইন এটা এক্সট্রা লাইন করছে। বাট তুমি এখানে, আমি এখানে দেখা মাত্রই বুঝছি যে এখানে হাইড্রোজেন একটা, ওএইচ একটা, তার মানে এক ক্ষারকীয় অম্ল এক অম্লীয় ক্ষার, দুটা। যদি এখানে আমাদের একটু এদিক ওদিক হইতো, যদি এখানে এস টু দিয়ে দিত, তাহলে আমাদের এখানে কিন্তু 2 গুণ করতে হতো, তাহলে কিন্তু আবার ঝামেলা ছিল। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমাদের 3.5 থেকে তুমি সোজা বিয়োগ দিতে পারবা, এক্ষেত্রে তোমাকে আর কোনো গুণাগুণি করতে হবে না, সোজা বিয়োগ দিতে পারবা। এই জায়গায় দেখো আমাদের বিয়োগ দিছে, মিশ্রণে অবশিষ্ট এইচ এর পরিমাণ হলো এই 5.5 × 5.5 ml 1 ml, 9 থেকে 3.5 বিয়োগ করে দিলা, এটা হচ্ছে তার পরিমাপ। এখন পিএইচ এর সংখ্যা কি জানো তুমি, পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লবণ বাই অম্ল। এই জায়গায় বিক্রিয়া করার কারণটা হচ্ছে তুমি লবণটা চেনার জন্য, এই জায়গায় লবণ হচ্ছে এটা হচ্ছে পানি, আমরা জানি লবণ পানি উৎপন্ন হয়। তো এই জায়গায় লবণটা যেটা হচ্ছে আমাদের 3.5 ml/ml মোলার। খেয়াল করো, এম, এই যে আমাদের ml, এখানে বিক্রিয়াটার আরেক লাইন করা উচিত না, দরকার নেই। এই জায়গায় দেখো, এই জায়গায় MOH, এটার 1 মোলের সাথে আমাদের এম এ উৎপন্ন করছে 1। ঠিক আছে, এম এ উৎপন্ন করছে কত, 1। এবং তুমি আরেকটা এই জায়গায় লজিক খাটানো যায়, এটা হচ্ছে এভাবে তোমার, এই জায়গায় এম যে প্রধান মূল, এমটা এখানে আছে এবং সাথে এই জায়গার 1 মোল আছে, এই জায়গায় 1 মোল আছে। তো যেহেতু এক মোলের সাথে বিক্রিয়া করলো, এখানে যেই ঘনমাত্রা পাবো আলটিমেটলি সেখানে আমরা সেম ঘনমাত্রা পাবো, যেহেতু দুটার ভলিউম সেম। তো এই জায়গাটাতে আমাদের যে লবণের ঘনমাত্রা সেটা এটা ইউজ করবো 3.5, অবশিষ্ট যেটা তো আমরা বের করলাম এটা 5.5 দিয়ে হয়ে যাবে। দেন এসির ঘনমাত্রা আমরা জানি অতিরিক্ত আছে, এসিটা এতটুকু। দেন পিএইচ লগ লবণ বাই অম্ল, কে এর ভ্যালু জানি, মাইনাস লগ কে, পিকে সমান, দেন বের করে ফেললাম, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আসো, আমাদের এখানে এ বি 5 দেওয়া আছে, এখানে বিয়োজিত হলে 50% আলফার ভ্যালু দেওয়া আছে, ক্যাপের ভ্যালু দেওয়া আছে, ক্যাসের মান বের করতে হবে। সবসময় আমরা তোমার অভ্যস্ত ক্যাপিয়ার মান বের করে, তাই না, ক্যাপিয়ার মান বের করে আমরা অভ্যস্ত। দেন এখান থেকে আমরা ক্যাসিয়ার মান সচরাচর বের করি। তো দেখো এটা আমরা কিভাবে বের করব, আমরা জানি আমরা সবসময় অভ্যস্তই তো ক্যাসিয়ার মান বের করি, এখন তুমি যদি আমাকে ক্যাপিয়ার মান বের করতে দাও আমি পারবো না সেটা, আমি ক্যাসিয়ার জন্য সূত্র শিখি নাই কোনো। আমরা একটা কনভার্সন সূত্র শিখেছিলাম, ক্যাপ ইজ ইকুয়াল টু ক্যাস ইন্টু RT⁴ যেখানে ডেলেনের ভ্যালু হচ্ছে মোল সংখ্যার পার্থক্য। বাই এনি চান্স মোল সংখ্যার পার্থক্য যদি হয় আমাদের শূন্য, তাহলে যেটাই ক্যাপি সেটাই ক্যাসি। আচ্ছা, তো এই জায়গাটাতে আমাদের মোল সংখ্যা পার্থক্য মোটেও শূন্য না, এই জায়গায় মোল সংখ্যা হচ্ছে 1, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, দুইটা, টোটাল মোল সংখ্যা 2, 2 থেকে 1 গেলে 1, তার মানে শূন্য না, আমাদের ম্যাথটা করতে হবে। আচ্ছা, যদি শূন্য হইতো তো আমাদের এখানে আনসার লিখে দিতাম যে ক্যাপের ভ্যালু, মানে যেটা আসতো ক্যাপের ভ্যালু ওটাই আনসার। আচ্ছা, ক্যাপের ভ্যালু 12 আর কি। তো এক্ষেত্রে আমরা বের করি, ক্যাপের ভ্যালু দেওয়া আছে, মোল সংখ্যা পার্থক্য ডেলেন বের করছো, আর এর ভ্যালু তো মুখস্থ থাকতে হবে। এটা মনে রাখবা, আর এর দুটা ভ্যালু জানো, একটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, ভালোভাবে মাথায় রাখো। আর এর দুটা ভ্যালু জানো, একটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, আর একটা জানো 0.0812 লিটার পার এটিএম পার কেলভিন পার মোল। মনে রাখবা, এক্ষেত্রে তুমি ক্যাপি বের করতে ইয়ে ধরছো সূত্র, আমাদের একক ধরছো এটিএম এ, তুমি টেম্পারেচারের একক ধরছো ক্যালভিনে, তুমি কোন দুঃখে এসআই এককে ফিরে যাবা, তুমি তো এটিএম ইউজ করছো, চাপের একক কি এটিএম, নিশ্চয়ই না, চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, তুমি প্যাসকেলও তো ইউজ করো নাই, প্যাসকেল ইউজ করলে তুমি 8.314 ইউজ করতে পারতা, এখানে কোনো সমস্যা ছিল না। বাট তুমি যেহেতু এটিএম ইউজ করতেছো, তোমার এককটাও এটিএম এ হওয়া লাগবে, লিটার এটিএম পার মোল পার ক্যালভিন, সেজন্য আমরা ধরতেছি, মনে রাখবে এটা।
তো আমরা এখানে লিখলাম ক্যাপি ডিভাইডেড বাই 12, আর টি এর ভ্যালু বসাইলাম। অবশ্যই মনে রাখবা ডেল টি এর মান তোমার, টি এর মান তোমাকে ক্যালভিনে নিতে হবে। এগুলা ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর, যে তুমি টি এর মান সেন্টিগ্রেডে বসাই দিবা, আনসার হবে না। তোমাকে ক্যালভিনে নেওয়া লাগবে, ক্যালভিনে বসে যেটা পাবে সেটা হচ্ছে আনসার, ক্যাসিয়ার ভ্যালু। এবার আসো, বললো যে স্থির তাপমাত্রা চাপ অর্ধেক করলে চাপ দেওয়া আছে কত, 12 atm, আমরা করে ফেলবো 6 atm, ঠিক আছে। FP5 এর বিজন মাত্রা মানে আলফা এর ভ্যালু কি পরিবর্তন হবে, বিজন মাত্রা এখন 50%, আলফা এর ভ্যালু কি পরিবর্তন হবে সেটা বের করতে হবে, মানে চাপ অর্ধেক। আচ্ছা, তো আমাদের আলফা এর ভ্যালু অর্ধেক করলে কি হবে, তাহলে আমরা স্বাভাবিকভাবে সূত্রটা বের করে নিই, ক্যাপি সূত্র বের করে নিই। AB5 এর জন্য 1, এটা 0 0, এটা আলফা পরিমাণ বিজিত হলে 1 মাইনাস আলফা, আলফা আলফা হয়। আমরা ক্যাপি এর সূত্র দিয়ে আমরা জানি এদিকে আংশিক চাপ ডিভাইড, উৎপাদন আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে মূল মূল সংখ্যাকে বের করে ফেলো, 1 প্লাস আলফা হয়, সব ক্ষেত্রে এমন আসে, মোট চাপ এত হয়। তাহলে আমরা উদ্বিক্রিয়ক, উৎপাদ হচ্ছে উপরে, বিক্রিয়ক হচ্ছে নিচে। আংশিক চাপ কিভাবে বের করতে জানো আশা করি, আংশিক চাপ সমান মূল মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ কেমনে বের করা লাগে, মুঠ মুঠ চাপ ডিভাইডেড বাই যার বের করতেছো তার মূল সংখ্যা, মূল সংখ্যা ডিভাইড বাই যার মূল সংখ্যা বের করতেছো তার মূল সংখ্যা। এখানে আলফা 1 প্লাস আলফা হচ্ছে মূল সংখ্যা, এবং আলফা হচ্ছে AB3 এর মূল সংখ্যা, ইন্টু মুঠ চাপ পি ধরলাম, সূত্র হয় এটা। দেন আমি সূত্র পাইছি এটা। দেন আমাকে এখানে ক্যাপিয়ার ভ্যালু বলা হচ্ছে কত, ক্যাপিয়ার ভ্যালু 12 দেওয়া আছে, আমি এটা চাপ ধরে আছি, নো এটা হচ্ছে ক্যাপিয়ার ভ্যালু। তো এই জায়গায় ক্যাপিয়ার ভ্যালু দেওয়া আছে, আমাকে চাপ কিন্তু দেয়া নাই, আমাকে দেখো এই জায়গায় বলতেছে স্থির চাপে অর্ধেক করলে, স্থির চাপে অর্ধেক করলে, তাহলে আমাকে এই জায়গায় আগে চাপটা বের করে নিতে হবে ক্যাপিয়ার ভ্যালু থেকে বা টোটাল প্রসিডিউর থেকে, 50% বিজিত হচ্ছে এটা ইউজ করে। আমি 50% বিজিত হয় তো এটার জন্য 0.5 বসাইছি আলফার ভ্যালুটা, চাপের ভ্যালুটা জানি না সেজন্য আমি প্রেশারটা বের করতেছি। দেন এটাকে অর্ধেক করে 34 অর্ধেক হলো 18, এই 18 ইউজ করে দেন পরবর্তী ম্যাথ আগাবো। আপাতত আমি পি এর ভ্যালুটা বের করে নিই, এখানে আমি ক্যাপি এর ভ্যালুটা বসালাম, পি এর ভ্যালুটা বের করলাম, দেন এটাকে অর্ধেক করলাম, 18 আসে। দেন আমি এবার বের করতেছি আলফা এর ভ্যালুটা, আমাকে বলতেছে বিজন মাত্রা কি পরিবর্তন হবে, বিজন মাত্রা আগে 50% ছিল, এখন কত হবে এটা আমরা বের করতেছি চাপ অর্ধেক করলে। তো এই জন্য আমি ক্যাপি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার পি, মানে এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যেহেতু আলফা এর ভ্যালুটা অনেক অনেক কম, এই ক্ষেত্রে দেখো আলফা এর ভ্যালুটা আমাদের অনেক অনেক কম, আলফা এর এই ক্ষেত্রে ভ্যালুটা আমাদের 50%, মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজন মাত্রা 0.5, মানে যেহেতু আমাদের এই ক্ষেত্রে অনেক অনেক কম হবে আলফা এর ভ্যালুটা, ওই ক্ষেত্রে আচ্ছা এই জায়গাটাতে টোটাল সূত্র বসাই দিলে আসলে সেফ, মানে একদম কাছাকাছি অ্যাপ্রক্সিমেট মান পাবা। তুমি এই যে এখানে এরা কি করলো দেখো, এখানে পুরোটা ইউজ করে নাই, মানে এরা পুরো সূত্রটা ইউজ করে নাই, এখানে তোমার 1 মাইনাস আলফাটা বসাই নাই টোটালে, মানে একটু তোমার ইয়েটা এড়ানোর জন্য, কমপ্লেক্সিটি এড়ানোর জন্য, বাট একই তোমার অলমোস্ট তো একই বিষয়টা। তুমি যদি এখানে টোটাল ক্যাপি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার 1 পি ডিভাইড 1 মাইনাস আলফা স্কোয়ার বসাও, একটু বেশি ক্যালকুলেশন করতে হবে। মানে হচ্ছে কি জানো, এটা ক্যাপি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার ইন্টু পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এটা তোমার সূত্র। এখন এরা করছে এটা কি, এই যে নিচের অংশে যেটা দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি বাদ দিয়ে দিছে এখান থেকে, পুরোপুরি কোন শর্তে বাদ দিছে এরা, এরা বলতেছে কি এটা পুরোপুরি ক্যান্সেল করে দিছে এরা। তারপর এইটার পরবর্তী সূত্র লিখছে ক্যাপ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার ইন্টু পি, মানে এটা পুরোপুরি বাদ দিয়ে দিছে। কেন বাদ দিছে, বলতেছে আমাদের আলফা এর ভ্যালুটা 1 থেকে অনেক অনেক কম, কেন কম জানো, এটা হচ্ছে 50%, মানে অনেক অনেক কম বলা যায় না, কম বলতে পারো 50%, তো আসলে মানে এটা 100% আর কি, 1 হলে আলফার ভ্যালু যদি 1 হয় আনসার হয় তোমার 100%, আলফার ভ্যালু 0.5 তার মানে তোমার আনসার 50%। মানে অনেক 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 কম না বলে তুমি একটু বলতে পারো যে আলফার ভ্যালুটা অবশ্যই কম, মানে এখানে লজিকটা মেলানোর জন্য অনেক অনেকটা দিছে, মানে একটা আনসার একটু হলেও ভুল আছে, এটা তুমি বলতে পারবা যে আনসার একটু হলেও ভুল আছে, বাট কিছু করার নাই, এভাবে আমরা ম্যাথ করতে পারবো, সমস্যা নেই, এটা লজিক্যাল। যে তুমি যদি এখন এবার আমাকে এইটা কি জন্য করছে এবার দেখো, তোমাকে ক্যাপিয়ের সূত্র হচ্ছে আলফা স্কোয়ার ইন্টু পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। তুমি যদি এখান থেকে আলফার ভ্যালুটা বের করতে চাও তোমাকে অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে, এটাকে আর গুণ করতে হবে, এটাকে আবার এই পাশে নিয়ে আসতে হবে, এই ক্যাপি থেকে আলফাটাকে আবার ছুটায় আনতে হবে ভাগ গুণ করে, এটা অনেক বেশি ঝামেলার, মানে তোমার ম্যাথটা 2-3 পৃষ্ঠার হবে তখন এই পুরো ক্যালকুলেশন করতে চাইলে। এই পুরোটাকে জিরো করে ধরলে
তোমার ভ্যালুটা জিরো আসে যদি ক্যালকুলেটর এক লাইনে করে ফেলা যায়, তারপরে এক্স ধরে আর কি, আলফা স্কোয়ারকে তুমি এক্স স্কোয়ার ধরে করে ফেলতে পারবা। বাট যদি ক্যালকুলেটর তোমার এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজটা বাদ দিলে এইভাবে করাটা ভ্যালিড, সমস্যা নাই। এটাকে পুরোটা আমরা মানে ভ্যানিশ করে দিলাম, আমরা এটা জিরো ধরে নিলাম বা ওয়ান ধরে নিলাম, ওয়ান ধরে নিলাম মূলত। তো এক্ষেত্রে আমরা ক্যাপ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার পি বসালাম। দেন এবারটা আমাদের জন্য ইজি, আলফা স্কোয়ার পাশে নিয়েছি, ক্যাপিটা পাশে পাঠিয়ে দিলাম, পি হয়, দেন আলফার ভ্যালুটা বের করে ফেললাম। বাট ওটা ধরলে এই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার কোন দিকে নিবা তুমি, এটা খুবই কমপ্লেক্সিটি হইতো আমাদের জন্য। বিজন মাত্রা এত হয় যেহেতু 8.6, দেন 50% থেকে বৃদ্ধি পাবে, এত হবে। ওকে, এরপরের ম্যাথগুলো আশা করি আইডেন্টিক্যাল হবে। এখানে আমাদের পিওএইচ বের করতে হবে বলছে বি পাত্রে, তাহলে আমরা বি পাত্রে এইখানে গণমাত্রা দেওয়া আছে, এখানে আর বের করতে হবে এটা কি, তোমাকে একদম গণমাত্রাটা দেওয়া আছে। তুমি আগে দুই গুণ করে, যেহেতু সালফিউরিক অ্যাসিড, এটা ভুলে যাবে না, এটা ভুলে যাবে না। সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, এটা দ্বিক্ষারকীয় অম্ল, H2SO4, এর গড়মাত্রা তোমাকে 0.05 মোলার। এখানে যেহেতু হাইড্রোজেন দুটা, তোমাকে দুই গুণ করতে হবে, মনে রাখবে এটা। 0.05 করে দেন এটা গণমাত্রা বের করছে 0.1। সূত্র কি, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেনের গণমাত্রা ওয়ান বের করলো, তোমাকে বের করতেছে পিওএইচ এর মান। পিওএইচ এর মান বের করতে 14 থেকে বিয়োগ করতে হবে, আনসার 13। এরপরে বলছে বি এবং সি পার্টের দ্রবণ যোগ করলে পিএইচ কোনো পরিবর্তন হবে কিনা, তাহলে এই ক্ষেত্রে আমাদের আবার বাফার কি এটা চলে আসছে হয়তো। হবে না আসলে, পিএইচ এর পরিবর্তন হবে না, যেহেতু একটা আমাদের একটা দ্রবণে একটা তোমার দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড লবণ থাকবে, এর আসলে আমাদের কনজিউম করে ফেলবে। তুমি যখন হাইড্রোজেন দিবা, এটা আমার দুর্বল অ্যাসিড তৈরি করবে, যেটা পিএইচ পরিবর্তনের জন্য দায়ী হবে না মোটেও। এরপর আসে সামুদ্রিক ক্যাসের মান বের করতে হবে। আমরা জানি ক্যাপের মান থেকে আমরা ক্যাসের মান বের করতে অবশ্য, দ্যাটস আমরা ক্যাপে থেকে ক্যাসের মান বের করবো, এই যে সূত্রটা ইউজ করবা, ক্যাপ ইজ ইকুয়াল টু ক্যাস ইনটু রুট অফ দ্য আর টি বাই ডেল এন। এখানে আমরা ফার্স্টে ক্যাপের মান বের করবা, যেহেতু ক্যাপের মান দেওয়া নাই, দেন এটা বের করবা। মানে এখানে ক্যাপের মান জানতে চাও মানে ক্যাসের মান জানতে চাও, তুমি আলটিমেটলি এই সূত্র দিয়ে ক্যাসের মানটাই বের করতে পারবা। চাপ পরিবর্তন করলে বিজন মাত্রা মানে আলফা এর মানের কি পরিবর্তন হবে এটা জানতে চাচ্ছ তুমি, আগে চাপ দেওয়া না থাকলে চাপ বের করবা, দেন আলফা এর মান দেওয়া থাকলে আলফা বের করবা, এই জায়গায় চাপ পরিবর্তন জানতে চাচ্ছ চাপ অর্ধেক করলে। পিইউএইচ, তার মানে পিএইচ বের করে পিইউএইচ বের করবা 14 থেকে বিয়োগ। খাদ্য সংরক্ষণের ভূমিকা, মনে হয় এসিডের কথা বলতে চাচ্ছে, কারণ মিথানোয়িক অ্যাসিড আমাদের খাদ্য, এই ইথানোয়িক অ্যাসিড খাদ্য সংরক্ষণের ভূমিকা রাখে। এই যে ইথানোয়িক অ্যাসিড আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তো হাইড্রোজেন আয়নের মাধ্যমে, তো এটা আমাদের খাদ্য সংরক্ষণের ভূমিকা রাখে, আচার আচার তৈরি করার কাজে কাজে এটা আমরা ইউজ করি। দেন এই জায়গায় জৈব অ্যাসিড পানিতে কিভাবে দ্রবীভূত হয়, এই যেটা এই যে আমাদের এই যে জৈব অ্যাসিড হলে পানিতে কিভাবে দ্রবীভূত হয়, এটা বিস্তারিত আমাদের লিখতে বলছে। এটা তো আমাদের এই এটার ম্যাথও না, এটা হচ্ছে আমাদের নাইনের মনে হয় এটা ম্যাথ একটা তোমাদের। এই যে আমরা জানি আমাদের ধনাত্মক পানি, পানিকে তুমি ভাঙাও কি পাবা, হাইড্রোজেন আয়ন পাবা, ঋণাত্মক আয়ন পাবা, কেন পাবা আমরা জানি, এক্ষেত্রে আমাদের জানি পানি একটা পোলার যৌগ। এখানে আমাদের তড়িৎনাত্মকতার পার্থক্যের জন্য, এটা তড়িৎনাত্মকতা হচ্ছে 3.5, এটা হচ্ছে 2.1, তড়িৎনাত্মকতার জন্য এদিকে সরে যাবে, ডেল্টা মাইনাস হবে, এটা ডেল্টা প্লাস হবে। তো আমাদের এখানে যে তোমার হাইড্রোজেন প্লাসের অংশটা অক্সিজেনের কাছে যাবে, মাইনাস অংশটা হাইড্রোজেনের কাছে আসবে, এইভাবে আসলে দ্রবীভূত হয়ে যাবে। এরপরে পিএইচ কোনো পরিবর্তন হলে, তাহলে পারবা আশা করি এগুলো, হ্যাঁ পিএইচ পরিবর্তন হলে আমাদের কি চেঞ্জ গুলো দেওয়া থাকবে, বের করতে পারবা। একই, আমি নতুন কিছুই দেখতেছি না। কোনো ম্যাথে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা বলো থাকলে। না, তেমন আচ্ছা। সমস্যা নাই, এটা তুমি মুখে বললা, এখন তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এখানে দেখো সবগুলো আইডেন্টিক্যাল ম্যাথ, তুমি আলফা বের করবা, মোট চাপ মোট মূল সংখ্যা বের করবা, তারপর ক্যাসি ক্যাপি একই। ওকে, তাহলে এতটুকুই থাকলো আমাদের এই অধ্যায়টা, রাসায়নিক পরিবর্তন আমরা রিভিশন শেষ করলাম। এখন তোমার কাজ তুমি ভালোভাবে প্র্যাকটিস করা, যত বেশি প্র্যাকটিস করবা এই অধ্যায়ে তোমার পারদর্শিতা তত বাড়বে। যতক্ষণ না তুমি হাতে কলমে প্র্যাকটিস করবা, তুমি বুঝছো আমি ঠিক আছে বুঝলাম, বাট তুমি যতক্ষণ না প্র্যাকটিস করতেছো এই বোঝা দিয়ে কোনো কিছুই হবে না। তুমি ভুলে যাবে এগুলো, শিওর, আমি শিওর বলতে পারবো তুমি এগুলো 2 দিন পরেই ভুলে যাবা, যদি না তুমি প্র্যাকটিস করো। তো এখন 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 করলা, আজকে রাতে এই অধ্যায়টা টার্গেট রাখো, এই অধ্যায়টা শেষ করে ফেলার। আগামীকাল পুরো দিন না হয় তোমার ওই চ্যাপ্টারে সময় দিও, এই অধ্যায়টা অবশ্যই শেষ করো। যদি ফেলে রাখো, ফেলে রাখার মাঝে চলে যাবে, কারণ আগামীকাল পরীক্ষার পর আমি এরপর দিন আমার নতুন অধ্যায় ধরতেছি, তখন তুমি এই অধ্যায় নিয়ে আবার ইয়ে শুরু হবে। আজকে রাতে এই অধ্যায়টা শেষ করো, আগামীকাল পুরো দিন ওই অধ্যায়ে সময় দাও, ঠিক আছে, তাহলে পড়াটা গোছানো হবে, ফেলে রাখা হবে না। আচ্ছা। বইটা পড়বা ভালোভাবে। বইটা আগে, সময় আর নাই এখন বইটা পড়ার, তুমি ভালোভাবে সিকিউ সলভ করো, গাইডটা পড়ো, গাইড থেকে এমসিকিউ সলভ করো, সিকিউ ধরে 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 সলভ করো। একটা কোয়েশ্চেন একাধিকবার পাইলে একাধিকবার সলভ করো, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, তাহলে ভালো থাকো, রাখছি, আসসালামু আলাইকুম।